মডেল ভাইকে কি হয়েছে? মডেল ভাইকে চিৎকার করছে, মডেল ভাইকে নমস্কার নমস্কার, আপনি সকলকে ধন্যবাদ জানাই। এই আনন্দপুরের আনন্দটা এতদিন মানুষের মন থেকে হারিয়ে গেছে। আমরা নিজের চোখে অনেক অন্যায় দেখেছি, অত্যাচার দেখেছি, কোনো প্রতিবাদ করিনি, কারণ এখন সব ভোটে দাঁড়ায় নিজেদের শুধু ভোগের জন্য। তাই তো বর্তমানে এমএলএ হয়ে গেছে মাল দুটো আরামসে মিটিংয়ে বক্তৃতা দেবো বলে একটু রিহার্সাল দিচ্ছি, আর তুমি সব মাটি করে দিলে। কথাই বলে মাটি টাকা, টাকা মাটি। যতই তুমি নিজের মাটির সঙ্গে মিশিয়ে নেবে, ততই তো তোমার ঘরে মুঠো মুঠো টাকা আসবে। জানোটা সে তোমার স্বামী অনিমেষকে খুব ভালো করে জানে, আর জানে বলে বিবেকানন্দ স্কুলে হেডমাস্টার থেকে আজও হেড হয়ে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। তার জন্য আমার দিকে তো কোনো কম নেই বলো। সে তো নিশ্চয় তুমি যে আমার ঘরের লক্ষ্মী। আসলে কি জানো বলো তো, আমরা স্বামী স্ত্রী হলেও চোরে চোরে কষ্ট তো পাই। কিন্তু আমি ভাবছি আমাদের ছেলে সহ বিয়েতে রাজি হচ্ছে না কেন? কি করে হবে? এই নিয়ে 30 খানা মেয়ে দেখলাম, একটা ওনাকে পছন্দ নয়, শেষে বাধ্য হয়ে ওর মেয়েটাকে আমি বন্ধ করে না, যেমন করে হোক তুমি সবকে রাজি করো। ওর জন্য একটা ভালো মেয়ে খুঁজে পেতে হবে। পেয়েছি এতদিন যাকে চেয়েছি, মনের কোণে ছবি ছিল যা, মনের কোণে ছবি ছিল যা, দিয়েছি তাকে এমন আমার, দিয়েছি তাকে এমন আমার, দিয়েছি পেয়েছি আমি পেয়েছি আমি পেয়েছি আমি পেয়েছি। বাবা মা আমি রাজি, বলো কবে কখন আমার বিয়ের পিড়িতে বসতে হবে? এটা দারুণ খুশি খাবো। কিন্তু আকৃতি কোন সুন্দরী, কিন্তু হঠাৎ পছন্দ হয়ে গেল। বাবা মা বিশ্বাস করো, ফাটাফাটি দেখতে মনে হবে যেন স্বর্গের দেবী মর্তে নেমে এসেছে। হ্যাঁ নয় হ্যাঁ, বাঁশির মতো নাক, কর্নেটের মতো চোখ, বাদামি লেবুর মতো ঠোঁট, আর কিবোর্ডের মতো গান। আরে দাঁড়া, তাহলে কুমোরটুলিকে অর্ডার দিয়ে এলি নাকি? আরে না না বাবা, কুমোরটুলিতে গিয়েছিলাম ঠিকই, তবে ওই কুমোরটুলিতেই মেয়েটির সাথে আমার আলাপ, আর তাই দেখে কুমোরের সে কি দুঃখ। কুমড়া দুঃখ? আমাকে মেয়েটির সাথে কথা বলতে দেখে কুমোর তার নিজের বানানো ঠাকুরকে বলছে, ঠাকুর আমি তোমাকে এত সুন্দর করে বানাই, তোমার পূজা করে সকলে কত ভালো ভালো জিনিস পায়, তারা সবাই উন্নতি করছে, তাহলে আমার উন্নতি হচ্ছে না কেন? তারপর ঠাকুর কুমারকে কি বললো? ঠাকুর বললো, আরে আর তোদের উন্নতি হবে কি করে? আমাকে সাজাবার আগে আমার পিছনে যে একটা বাঁশ পুজো দিয়ে যাক সে কথা, এখন বল তো মেয়েটার নাম কি, কোথায় থাকে? হ্যাঁ দেখেছো মা, তাড়াহুড়োর মধ্যে মেয়েটার নামটাই আমার জানা হয়নি, তবে থাকে ওই উত্তর পাড়ার পেয়ারা না এইভাবে কোনো সম্বন্ধ হয় নাকি? কেমন মেয়ে, কি তার পরিচয়, এসব না জেনে এত মেয়েকে নিয়ে উৎসাহ না করাই ভালো। হ্যাঁ শোনো, তোমার বাবা ঠিক কথাই বলেছে, তোমার বাবা এই অঞ্চলে এমএলএ, যাকে তাকে তো তোমার বউ করে এই চ্যাটার্জিকে না তুলতে পারি না। আগে তুমি বাড়ির লোকের খবর নাও, তারপরে আমি নিজে গিয়ে বাড়ির মেয়ের সঙ্গে কথা বলবো, তারপরে মেয়েটার পুষ্টি নিয়ে আমি আমাদের ওই জ্যোতিষতান্ত্রিক মায়াবতীর সঙ্গে কথা বলবো। ওকে দেখাতে হবে তো, উনি মত দেবেন তবেই তো বিয়ে। আচ্ছা মা, আজ এই 21শ শতাব্দীতে পৌঁছেও তুমি ওই তান্ত্রিক মায়াবতীর কথা এখনো বিশ্বাস করো? সোহম, কি বলছো সব? ওনার একটা কথা আমরা ভুল প্রমাণ করতে পারিনি। উনি যখন যা বলেছে তখন আমাদের তাই হয়েছে। শুধু তাই নয়, এই এলাকার বহু মানুষের সমস্যার সমাধান করেছেন। উনি তো শুধু জ্যোতিষতান্ত্রিক নন, উনি একজন সাক্ষাৎ দেবী। দেবী বলো আর শ্রীদেবী বলো, আমার কিন্তু এক বিন্দু বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস করার দরকার নেই, তুমি শুধু মেয়েটার ঠিকানা জানিয়ে দেবে, বাকিটা আমি ম্যানেজ করে নেব। বাবা তুমি কি কথা বলছ? হ্যাঁ, আজ আমাকে ব্রিগেড যেতে হবে, ব্রিগেডে আমার মিটিং আছে।
বন্ধ করছে। শুধু তাই নয়, আমার পোষা গুন্ডা ওই বাচ্চা নবীন ইকবাল এরা নাকি চোরাই মদ তৈরি করে। তাও অসম্ভব। আপনার মতো ভালো মানুষ বাবা, কে ভালো আর কে মন্দ সেটা আমাদের মতো যুব সমাজ খুব ভালো করেই জানে। আমি অস্বীকার করতে পারেন ওই বাদশা ইকবাল নবীনা মগরাহাটে চড়াই মদ বিক্রি করে না? আমরা অস্বীকার করছি না, কিন্তু কিন্তু ওরা মাঝে মাঝে আপনার পার্টি অফিসে আসে আপনার সাথে দেখা করতে, সেটাও কি আপনি অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, আমার পার্টি অফিসে আসে, তারা পোস্টার করে এমনকি মিছিলে এমনকি হ্যাঁ জোয়া, ইফটিজিং, কে কোথায় নতুন বাড়ি কিনবে, কোথায় পুরনো বাড়ি ভেঙে প্রমোটিং হবে, রড বালি ইট সিমেন্ট কে সাপ্লাই দেবে, সব ঠিক করবে ওরা। আর আপনি বাড়িতে বসে বসে কমিশন খাবেন আর বাবাকে দিয়ে সব থানা পুলিশ সামলাবেন, তাই না রমেন বাবু? শোনেন, আমি তোমার বাবার সঙ্গে কথা বলতে থাকি, তখন এই উপদেশ শোনার জন্য নয়। উপদেশ আমি আপনাকে দিচ্ছি না, আমি শুধু বাস্তব চিত্রটাকে আয়নার সামনে তুলে ধরতে চেয়েছি। সহ বড় যখন কথা বলে ছোটদের কথা না বলাটাই উচিত। জানি বাবা। শোন, শোন, তুমি বাড়ি চলো বাবা, ঘরের ভিতরে চলো, আর তোমার সঙ্গে কিছু কথা আছে, চলো। মা, আমাকে ভেতরে পাঠিয়ে এই রমেন বাবুর মতো অনেক ব্যক্তি বাংলার মাকে দিনের পর দিন অবজ্ঞা করে তারই বুকে যে খুন ধর্ষণ ও রাহাজানির কর্মক্ষেত্র তৈরি করতে যাচ্ছে, দয়া করে তাদের সাথে নিজেকে জড়িয়ে আমার মাথাটাকে হেড করে দিও না মা। কি বলতে চাচ্ছ কিন্তু? আমি বলতে চাইছি পৃথিবীর সব নাটকেই দেখবে নাট্যকার সত্যের জয় আর অসত্যের পরাজয় দেখিয়েছে, কিন্তু আমাদের সংসার যুদ্ধের রাজনীতিতে বাবা এমএলএ, মা পৌরমাতা আর এলাকার নামকরা পার্টির নেতা ধনী ব্যবসায়ীরা মিলে যে নাটক তোমরা করতে যাচ্ছ, জানি না নাট্যকারের পরিণতি কোথায় শেষ করবে, কিন্তু এটুকু বলতে পারি সততাকে চোখের সামনে থেকে সরিয়ে অসৎ ব্যক্তির সাথে হাত মিলিয়ে আমি এখান থেকে চলে যাওয়ার পর নতুন করে কোনো নাটক সৃষ্টি করার চেষ্টা করো না। তাতে করে হয়তো এই রাজনীতির ময়দানে কয়েকটা বছর রাজত্ব করে যায়, কিন্তু সে কখনো নেতাজি ক্ষুদিরামের মতো মানুষের হৃদয়ে অমর হয়ে থাকা যায় না। তুমি ভুল করছো সব। মাত্র 45 বছর বয়সে নেতাজি নিখোঁজ হয়ে গেছে। আর ক্ষুদিরামকে তো অল্প বয়সে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। আমি কিন্তু তাদের মধ্যে পড়ি না। আমি যখন এই পৃথিবীতে জন্মেছি তখন আমি 100 বছর বাঁচবো। 100 বছর। ওইসব মহান ব্যক্তিদের মতো আপনি হবেন কি করে? সে যোগ্যতা তো আপনার নেই। কি বলেন? আর শুনুন, 100 বছর মানুষের হৃদয়ে বেঁচে থাকার জন্য কাউকে 100 বছর বাঁচার দরকার পড়ে না। এই পৃথিবীতে যখন মানুষ হয়ে জন্মেছেন না, তখন একদিন এমন একটা ভালো কাজ করুন, দেখুন এই এলাকার মানুষ আপনার প্রতি ভক্তি শ্রদ্ধার ভালোবাসায় তাদের হৃদয়ের সিংহাসনে 100 বছর কেন, আপনাকে 500 বছর বাঁচিয়ে রাখুন বাবু, 500 বছর। বলি স্যার, এইটা আপনার নিজের ছেলে তো? তাই তো দেখছি বাদের ঘরে ঘুঘুর বাসা। সেই ঘুঘুর ভাষা কি করে ভেঙে দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। কিন্তু কিন্তু সোহম তো কোনোদিনই আমাদের সামনে এভাবে কথা বলে না। আজকে এত উত্তেজিত হওয়ার কারণ কি? আমি আপনার ছেলের মনে প্রেম জেগেছে, তাই তো এখন নিজেকে একটু হিরো ভাবতে শুরু করেছে। আপনি একদম চিন্তা করবেন। আচ্ছা আচ্ছা, আমি যখন আপনার পাশে আছি, আজ আমি মন্ত্রীর সাথে কথা বলে সব ম্যানেজ করে দেবো। আচ্ছা, চলো না তো, তুমি সোহমকে ম্যানেজ করো। ওকে তুমি বুঝিয়ে দাও যেমন সুদ ভক্তর্য করো, আমাদের রাজনীতিতে যেন কাদা ছোড়ার চেষ্টা না করে। কারণ রাজনীতিতে স্বামী স্ত্রী ছেলের কোনো মূল্য নেই, মূল্য শুধু এবার দেখতে। কিন্তু তুমি কি জানো যে আগামী নির্বাচনে তোমার ওই ভিক্টরি পাওয়ার সম্ভাবনা খুবই কম? কি বলতে চাইছো তুমি? ঠিকই বলছি, কারণ আগামী নির্বাচনে তোমারই বিপরীতে দাঁড়াচ্ছে ওই মাস্টার সূর্য সেন। কি বলছো আপনি? আর আগামী নির্বাচনে তাই রাজনীতিতে আমাদের যদি ঠিক থাকতে হয়, তাহলে নির্বাচনে তোমার পরিবর্তে আমার দাঁড়ানো উচিত। শুনেছো কথা? তুমি যেমন পৌর প্রতিনিধিত্ব করছো করো, আমি যেদিন এমএলএ থেকে এমপি হয়ে যাব সেই দিন তুমি আমার আসলে বোতার সত্য দেখবে। তার আগে নয়। আপনি কি জানেন ওই মাস্টার সূর্য সেন ইদানিং আপনার বিধানসভা কেন্দ্রে মানুষের সেবা করে প্রচুর পাবলিক সিম ভেবে আদায় করে? জানি 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 বলে আমি আরো একটা নির্বাচন চালাবো। আমি মাস্টার সূর্য সেনকে বুঝিয়ে দেবো কিভাবে ভোটে জিততে হয়। তার আগে আপনি একটা কাজ করুন, আপনি বিবেকানন্দ
মৃত্যুদিন উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করো। আচ্ছা ঠিক আছে, তারপর না, থাক। সব কথা পাবলিকের সামনে না বলাটাই উচিত, তাহলে সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে।